ওকে, আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 8-এ এখানে আমরা কিছু প্রতিষ্ঠান, এটা দেখা খুব জরুরি, কিছু প্রতিষ্ঠান, যেমন নাম্বার 1 আইন কমিশন। এই আইন কমিশন গঠিত হয়েছে, এর আইন 1996 এবং এর গঠন 1996। আইন 1996, গঠন 1996, আর এর সদস্য তিনজন। এর প্রথম যিনি ছিলেন তিনি হলেন ফজলে কাদেরী মোহাম্মদ আব্দুল মুনিম, প্রথম চেয়ারম্যান। আর বর্তমান চেয়ারম্যান প্রথম চেয়ারম্যান হলো ফজলে কাদেরী মোহাম্মদ আব্দুল মুনিম। বর্তমান হলো জিনা তারা, একজন মহিলা, প্রথম নারী। জিনা তারা প্রথম নারী চেয়ারম্যান। সদস্য তিনজন থাকে, একজন চেয়ারম্যান, দুজন সদস্য। আর আইন কমিশন মোটামুটি নাম্বার 2 সেটা হলো তথ্য কমিশন। তথ্য কমিশন প্রতিষ্ঠা হয়েছে 2009 সালের 1 জুলাই। এই দিনকেই তথ্য আইন হয়, তথ্য কমিশন আইন। একই দিনে প্রতিষ্ঠা এবং সদস্য, মানে প্রতিষ্ঠা এবং আইন দুইটা একই দিনে, তথ্য কমিশন আইন। এটা একটা মানে ভ্রাতৃপ্রতিম প্রতিষ্ঠান আর কি, অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি স্ট্যাচুয়ারি বডি বলা হয়। এর সদস্য তিনজন, তবে একজন নারী হতে হবে, একজন নারী মাস্ট থাকতেই হবে। এর বর্তমান যিনি চেয়ারম্যান বা প্রধান তথ্য কমিশনার, তিনি হলেন আব্দুল মালেক, আমাদের এলাকার। আর ওনার নারী একজন আছেন, ওই যে কি ভাটিয়া যেন, উনি তো থাকতে পারবেন না, আগের সরকারের লোক ছিলেন সেজন্য। তো তথ্য কমিশন এটা আগের সরকারের একটা রূপরেখা ছিল, অর্থাৎ আগের সরকার বলতে মানে আগের ইন্টারিম গভর্নমেন্ট যেটা ছিল, ফখরুদ্দিন গভর্নমেন্ট, তার একটা রূপরেখা ছিল, সেই রূপরেখা অনুসারে এটা গঠিত হয় তথ্য কমিশন। আর আরেকটা যেটা আছে সেটা হলো মানবাধিকার কমিশন আছে একটা, মানবাধিকার কমিশন। আইন কমিশন যেটা এটা কিন্তু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আইন কমিশনের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। মানবাধিকার কমিশন এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা ইংলিশে বলা হয় NHRC, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। আর এই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা 1 ডিসেম্বর 2008। এর প্রথম চেয়ারম্যান ছিল বিচারপতি আমিরুল কবির চৌধুরী। বর্তমানে পোস্টটা ফাঁকা আছে, বর্তমান চেয়ারম্যান পদ শূন্য, হলো শূন্য। মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
আর এটা মানে উদ্দেশ্য হলো পার্বত্য চট্টগ্রামে ভূমির সামাজিক মালিকানা হস্তান্তর, সামাজিক মালিকানা হস্তান্তর সংক্রান্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি নিষ্পত্তি কমিশন। এরপর হলো শ্রম আদালত। শ্রম আদালত আসলে এটা বিডিআর শাহিন সর্দার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি একটু অনলাইন ক্লাসে তো কথা বলতে পারবো না এখন। তো শ্রম আদালত এটা হলো শ্রম আইনটা হয়েছে 2006 সালে, শ্রম আইনটা হয়েছে 2006। আর শ্রম ট্রাইব্যুনাল যদি বলা হয়, এই ট্রাইব্যুনাল গঠন হয়েছে 1972 সালে। এটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে। এর প্রধান হলেন একজন চেয়ারম্যান, মানে প্রধান পোস্টের পদবি হলো চেয়ারম্যান। যিনি প্রধান থাকেন তিনি একজন চেয়ারম্যান পদমর্যাদার। প্রধান হলেন চেয়ারম্যান। প্রধান চেয়ারম্যান। আর ট্রাইব্যুনাল হলো একটা, আর আদালত ওদের ওয়েবসাইটে লেখা 10টি, কিন্তু এটা 13টি হয়েছে, আপডেট করে নাই। ওদের ওয়েবসাইটে আছে 10টা, ওয়েবসাইটে 10, এখন পর্যন্ত তারা আপডেট করে নাই। যেমন ওরা স্থলবন্দরের কথা বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষ যেটা, স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে বলছে যে 24, সেখানে মুজিবনগরকে দেখানো হয়েছে প্রস্তাবিত, কিন্তু মুজিবনগর চালু হয়েছে আরো 2 বছর আগে, 26 মার্চ 2022 চালু হয়েছে, 3 বছর আগে। কিন্তু ওরা লেখছে 24, এজন্য অর্থনীতি সমীক্ষাও লিখছে 24, আসলে বেসিক্যালি 25টা হবে, কিন্তু এই একটা সমস্যা যে কি উত্তর করবেন তাহলে। ওদের ওয়েবসাইটে 24টাই লেখা, আপডেট করেই না। সরকারি ওয়েবসাইটগুলোতে আপডেট হয় না, এটা খুব দণ্ডনীয় অপরাধ হওয়া উচিত। খুবই দুঃখজনক যে এত গাধা আমরা। এরপরে হলো একটা নাম্বার 6, প্রশাসনিক ট্রাইব্যুনাল। এটা হলো সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি, তারপরে সংকট সংক্রান্ত দেখভাল করে আর কি, বিষয় দেখভাল করে। এই প্রশাসনিক ট্রাইব্যুনাল এটি
17 নং অনুচ্ছেদ অনুসারে গঠিত হয়, অনুসারে গঠিত, এবং এই গঠন হয়েছে 1980 সালের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে একজন সরকারি কর্মকর্তা যদি কোনো বৈষম্য শিকার হয় তখন সে এখানে যেতে পারে, সরাসরি ট্রাইব্যুনাল তিনি আপিল করতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1980 এর আলোকে প্রতিষ্ঠিত, অর্থাৎ 1980 সালে প্রতিষ্ঠিত হয়। এই ট্রাইব্যুনালের সংখ্যা 7টি, ট্রাইব্যুনালের সংখ্যা হলো 7টি। 7টি কোথায় কোথায়? ঢাকায় 3টি, 4 নম্বরে যদি বলেন বগুড়া, 5 বরিশাল, 6 চট্টগ্রাম, 7 খুলনা। অর্থাৎ প্রশাসনিক ট্রাইব্যুনাল সংখ্যা হলো, প্রশাসনিক ট্রাইব্যুনাল সংখ্যা 7টি। প্রশাসনিক ট্রাইব্যুনাল সংখ্যা 7টি। বাকি ক্লাসগুলো সময় মতো অনুসমাধানের চেষ্টা করেন। ক্লাস তো 8:30 অথবা 8:30, 8:30 হলে আমরা পোস্ট দিই যে 8:30 হবে, আর 8:30 না হলে তো 8টায়। আর সময় মতো কেমনে কি। এরপরে যেটা হলো যে পারিবারিক আদালত, পারিবারিক আদালত, এই পারিবারিক আদালত গঠন এটা 1985-এ, আর পারিবারিক আদালত আইন যেটা সেটা 1961-এর, 1961। এই পারিবারিক আদালত এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে না, কিন্তু এটা 5টি বিষয় দেখভাল করে। পারিবারিক আদালত 5টি বিষয় দেখভাল করে, 5টি বিষয় দেখভাল করে। নাম্বার ওয়ান হলো যেমন দেনমোহর, ভরণ পোষণ, বিবাহ বিচ্ছেদ, তারপর হলো অভিভাবকত্ব, দাম্পত্য অধিকার, অভিভাবকত্ব আর দাম্পত্য অধিকার। এই 5টি বিষয় দেখভাল করে পারিবারিক আদালত। আদালত গঠন বলে 1985, আর পারিবারিক আদালত আইন বললে 1961, 1961 সালের আইন অনুসারে গঠিত হয়। নাম্বার 8 পরিবেশ আদালত। পরিবেশ আদালত, এই পরিবেশ আদালত আইন হয়েছে 2000 সালে। আর পরিবেশ অধিদপ্তর যেটা, পরিবেশ অধিদপ্তর বা ডিওই, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এটা হয়েছে 1989-এ। পরিবেশ অধিদপ্তর যেটা, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এটা হয়েছে 1989-এ। আর পরিবেশ আদালত আইন যেটা সেটা হয়েছে 2000 সালে। পরিবেশ আদালত আইন 2000 সালে। আর পরিবেশ আদালত এটা হয়েছে 2005 সালে। পরিবেশ আদালত 3টি, ঢাকা,
চট্টগ্রাম, আর একটা হলো সিলেট। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। এবার হলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আব্বু আমি ফোন দেবো না ক্লাস শেষে। আব্বু আমি ক্লাস শেষে ফোন দেবো না ইনশাল্লাহ। আমি ক্লাস থেকে ফোন দেবো না। এখন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরিবেশ আদালত, পারিবারিক আদালত দেখলেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দ্রুত বিচার ট্রাইব্যুনাল, এই দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন যদি বলেন 2002, আর ট্রাইব্যুনাল গঠন যদি বলেন দুইটাই 2002। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন এবং গঠন দুইটাই 2002। কিন্তু এখানে সবচেয়ে বেশি যেটা চাঞ্চল্যকর, যেমন হত্যা, ধর্ষণ, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্য, এগুলো এখানে বিচার হয়ে থাকে। অর্থাৎ হত্যা, ধর্ষণ, বিস্ফোরক দ্রব্য, মাদক দ্রব্য, এই চারটি হলো মাদার, যে এই চারটি অপরাধের মানে মূলত প্রধান এই চারটি অপরাধ। এই চারটি অপরাধ দেখভাল। চাঞ্চল্যকর হত্যা, মানে সব হত্যা না, আবার চাঞ্চল্যকর হত্যা যেগুলো এখানে পাঠাবে সেগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে হয়। এবারে হলো মোবাইল কোর্ট। এই মোবাইল কোর্ট আইন, এটা 2009। আর মোবাইল কোর্ট আইনে সর্বোচ্চ শাস্তি 2 বছর কারাদণ্ড। 2 বছর কারাদণ্ড। আর এই মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী বিভাগ। এটা কিন্তু বিচার বিভাগ করে না, নির্বাহী বিভাগ। আর এর প্রধান যিনি থাকেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিনি এর প্রধান থাকেন। ক্লিয়ার? গুরুত্বপূর্ণ এই কয়েকটা প্রতিষ্ঠান। আর দুদক আছে একটা, দুদক। আমাদের বাংলাদেশের স্বাধীন প্রতিষ্ঠান 3টা। স্বাধীন প্রতিষ্ঠান 3টি। এক, দুদক, 2007 সালে হয়, 7 সালের 21 নভেম্বর। দুর্নীতি দমন কমিশন, দুদক, যেটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন। তারপরে হলো বিচার বিভাগ, এটাও স্বাধীন হয়েছে 2007 সালে 1 নভেম্বর। দুইটাই করে গেছিল ফখরুদ্দিন সরকার, 3টাই করছে ফখরুদ্দিন সরকার। একটা নির্বাচন কমিশন, আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে ছিল। নির্বাচন কমিশন স্বাধীন একটা সচিবালয়ের অন্তর্ভুক্ত হয়, সেটা হয়েছে 2008 সালে 5 ডিসেম্বর। এই 3টি প্রতিষ্ঠান এর হলো স্বাধীন প্রতিষ্ঠান। বাংলাদেশের স্বাধীন প্রতিষ্ঠান হলো 3টি। স্বাধীন প্রতিষ্ঠান 3টি।
ক্লাসই করেন না, খাইছে তো খবরই নাই, ক্লাস হয় না হয় কারোর সাথে খবরই নেই না। দেখেন এখন আপনাদের বিচারক নিয়োগের একটা দিয়েছিলাম, একটা ক্লাস নিয়েছিলাম যে বিচারক নিয়োগের যে একটা আইন হয়েছিল, ওটা আপনাদের মনে আছে যে ওই ক্লাসটা একটু করবেন আর কি। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের জাতির পিতার মানে পরিবারের সদস্যদের নিরাপত্তা বিল, জাতির পিতার পরিবারের সদস্যের নিরাপত্তা আইন 2009 বাতিল হয় 2024 সালের 29 আগস্ট, 29 আগস্ট। খুবই গুরুত্বপূর্ণ এই বাক্যটা। জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 বাতিল হয় 29 আগস্ট 2024 সালের 29 আগস্ট। এখানে যে কটা বিষয় ইম্পর্ট্যান্ট সেটা হলো যে কিছু গুরুত্বপূর্ণ আইন ও সাল এটা পরীক্ষা আসে, গুরুত্বপূর্ণ আইন ও সাল এটা পরীক্ষা আসে। এবং যেগুলো আসবে ম্যাক্সিমাম আসবে বেসিক্যালি 2009 সালের আগে যেগুলো, সেগুলো গুরুত্ব একটু বেশি থাকবে। সেটা আপনি বুঝে নিতে হবে যে কোনটা গুরুত্ব আছে বা নাই, একটু খেয়াল রাখতে হবে। কিছু আইন ও সাল যেমন যদি বলি সেটা হলো পারিবারিক আদালত আইন, পারিবারিক আদালত আইন 1961, পারিবারিক আদালত অধ্যাদেশ 1985, 1985। তারপর হলো শিশু অধিকার আইন, শিশু অধিকার আইন 1972, আর শিশু আইন 1974। জনসংখ্যা আইন 1976, জনসংখ্যা আইন 1976। তারপর হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990। একটা আইন হয়েছে 2010 সালের, আইনটা এখন খুব আলোচনায়, কারণ ভোটারদের নিয়ে একটা আলোচনা হয়েছে যে ভোটারদের বয়স 16 বছর করার সরকার একটা প্রস্তাব, 16 বা 17, 18 বছরের নিচে ভোটার করবে এমন একটা প্রস্তাব তাদের। সেটা হলো ওইটা 2010 সালের একটা আইন হয়েছিল, 10 সালের ওই আইনটি দ্বারা বাতিল হয়ে যায়। ওই আইনটা হলো শিশু আইন, শিশু সামথিং আইন। ওইটা শিশুদের বয়স সংক্রান্ত একটা আইন আছে। হ্যাঁ, শিশু শ্রম আইন বা শিশু আইন। শিশু আইন 2010-এও একটা আছে, 74-এ একটা আছে, 10-এ এটা সংশোধন 2010। এখানে কিন্তু আছে 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত শিশু, 0 থেকে 18 বয়স ইকুয়াল টু শিশু, শিশুদের বয়স 0 থেকে 18 বছর। যদি এটা ইউনিসেফের ইস্যু আছে, মানে ইউনিসেফের মতো শিশু অধিকার আইন, এটা শিশু আইন 2010, শিশু আইন 2010 সংশোধন, আর শিশু অধিকার আইন 1974।
74, হ্যাঁ 72 না, শিশু অধিকার আইন 1974, 72টা কেড়ে দেন। শিশু অধিকার আইন 1974। আরও কিছু আইন আছে, কিন্তু এইবার যেটা আসলে যেমন যেমন বাংলাদেশ ব্যাংক আইন, বাংলাদেশ ব্যাংক গভর্নর আইন, গভর্নর নিয়োগ আইন, এটা কিন্তু 2024। যে আগে ছিল যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স 67 বছরের মধ্যে অবসর নিতে হবে, এখন এটা 72 বছর বর্তমান যিনি গভর্নর, অর্থাৎ বয়স যাই হোক কি নিয়োগ পেতে পারবেন, বয়সের কোনো সীমানা নাই। অর্থাৎ গভর্নরের কোনো বয়সের, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স সীমা নাই, বয়স সীমা নাই, কিন্তু মেয়াদ আছে, মেয়াদ 5 বছর, ওটা 4 বছর। গভর্নরের মেয়াদ কিন্তু 4 বছর। গভর্নর এবং ভিসি, গভর্নর, ভিসি, ক্যাবিনেট সেক্রেটারি, তারপর হলো আপনার সেনা প্রধান, সেনা বিমান নৌবাহিনী প্রধান, এদের মেয়াদ কিন্তু 4 বছর। গভর্নর, ভিসি, সিএস মানে কি? সিএস মানে হলো ক্যাবিনেট সেক্রেটারি, সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, সবারই 4 বছর মেয়াদ, তাদের মেয়াদ 4 বছর। আবার নির্বাচন কমিশনারদের মেয়াদ কিন্তু 5 বছর। পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের মেয়াদ কিন্তু 5 বছর। আগে গভর্নরের মেয়াদ ছিল, গভর্নরের মেয়াদ 4 বছর, কিন্তু অবসরের বয়স গভর্নরের নাই। আর 5 বছর মেয়াদ যেগুলো, 5 বছর মেয়াদ যেগুলো, যেমন একটা হলো নির্বাচন কমিশনারদের, নির্বাচন কমিশনারদের, পাবলিক সার্ভিস, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের, নির্বাচন কমিশনারদের, বিপিএসসি এর সদস্যদের, এদের মেয়াদ 5 বছর। যেমন সরকারের মেয়াদও 5 বছর, তবে এখন একটা 4 বছর করতে পারে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের মেয়াদ বা সংসদের মেয়াদ 4 বছর করতে পারে, আলোচনা চলতেছে। ক্লিয়ার? আপনারা ক্লাস করেন না কেন? আল্লাহ, ঠিক আছে তো? ওকে। একজন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটা মেয়াদ, এটা 5 বছর হবে, কারণ তিনিও শপথ নেন। মেয়াদ নাই হলো 2 জনের, মেয়াদ নাই। এক হলো অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেলের মেয়াদ হলো রাষ্ট্রপতি যতদিন চাইবেন, রাষ্ট্রপতি যতদিন চাইবেন ততদিন। 2 নম্বরে হলো প্রধান বিচারপতির, প্রধান বিচারপতির মেয়াদ হলো অবসর পর্যন্ত, অর্থাৎ 67 বছর পর্যন্ত। ওনাদের কোনো মেয়াদ নাই। যদি 41 বছর বয়সে তিনি বিচারপতি হন, তিনি 67 বছর বয়স পর্যন্ত তিনি প্রধান বিচারপতি থাকবেন। প্রধান বিচারপতি বা বিচারপতি তারা 67 বছর পর্যন্ত মেয়াদ থাকবেন, 67 বছর পর্যন্ত মেয়াদে থাকবেন। এবার হলো যে অন্তর্ভুক্ত বিভিন্ন মন্ত্রণালয়, এটা আসলে পরীক্ষা আসে যে কোনটি কোন মন্ত্রণালয়ের অধীনে, এই পরীক্ষাটা কিন্তু প্রায়ই থাকে। এবং এই জাতীয় প্রশ্ন জানা পাওয়ার জন্য আসলে মিনিস্ট্রি ওয়াইজ আপনি দেখবেন 8ম অধ্যায়ে যারা বেসিক ভিউ পড়েন, ওখানে 8ম অধ্যায় কিন্তু বেসিক ভিউতে কিন্তু সবগুলো দেয়া আছে এরকমের, সেটা একটু ফলো করবেন।
আচ্ছা, এখন দেখি আমরা অন্তর্ভুক্ত মন্ত্রণালয় কোনটি কোন মন্ত্রণালয়ের অধীনে। আর একটা 20টা লিস্ট করি, 20টা ঘটনা, দেখি পারি কিনা। যেমন স্যাটেলাইট, সাবমেরিন, সাবমেরিন কেবল, সীমান্ত, সীমান্ত ইস্যু, পানি বন্টন, বন্যা নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র, স্থলবন্দর, বাংলা একাডেমি, এটা আসা উচিত, বাংলা একাডেমি, লাইব্রেরিজ অর্থাৎ গ্রন্থাগার সমূহ, চলচ্চিত্র, বাংলা একাডেমি, লাইব্রেরিজ, চলচ্চিত্র, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। ব্যতিক্রমগুলো কিন্তু পরীক্ষা আসবে। BEPZ এ বেবজা, ACZ বা ACZ অথবা EPZ অথবা বেজা, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। এনজিও ব্যুরো, এনজিও ব্যুরো, এনজিও ব্যুরো। তারপরে TCB, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। BSTI, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। BSTI, বাপেক্স, বাপেক্স দ্য পেট্রো বাংলা, বাপেক্স প্লাস পেট্রো বাংলা। বাপেক্স প্লাস পেট্রো বাংলা। তারপরে হলো সেনাবাহিনী, সেনাবাহিনী। আচ্ছা, 17টা লিখি। স্যাটেলাইট, এটা হলো ডাক ও টেলিযোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। সাবমেরিন, এটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, প্রতিরক্ষা। সাবমেরিন কেবল, ডাক ও টেলিযোগাযোগ। সাবমেরিন মানে তো ডুবোজাহাজ, ডুবোজাহাজ যেটা হলো সমুদ্রের পানির মধ্যে দিয়ে চলে, যেটা মানে যুদ্ধ জাহাজের মানে নিরাপত্তা সংক্রান্ত ইস্যু। সীমান্ত ইস্যু স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পানি বন্টন ইস্যু পানি সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়। বন্যা নিয়ন্ত্রণ পূর্বাভাস কেন্দ্র, এটা BWDB, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, পানি উন্নয়ন মন্ত্রণালয় বা পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড আর কি, BWDB। স্থলবন্দর, এটা হলো নৌ পরিবহন মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ, তাহলে মানে বইমেলা নিয়ন্ত্রণ করে, তাও কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়। লাইব্রেরিজ, সংস্কৃতি মন্ত্রণালয়। চলচ্চিত্র, তথ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়। এর অধীনে আরো একটা আছে PIB, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়,
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বেফজা, এসইজেড, ইপিজেড, এসজা এগুলো সবই পিএমও, প্রাইম মিনিস্টার অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা প্রধান উপদেষ্টার কার্যালয়। এনজিও ব্যুরো, এটাও পিএমও, প্রাইম মিনিস্টার অফিস। টিসিবি, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আরেকটা আছে ভোক্তা অধিকার, ভোক্তা অধিকার, কনজিউমার রাইটস ডিপার্টমেন্ট, ভোক্তা অধিকার, এটাও টিসিবির অধীনে। বিএসটিআই শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। বাপেক্স পেট্রোবাংলা, এটা কিন্তু কর্পোরেশন, এটা কিন্তু কর্পোরেশন। পেট্রোবাংলা কিন্তু একটা কর্পোরেশন, আর বাপেক্স হলো কোম্পানি, আর পেট্রোবাংলা কর্পোরেশন। দুইটাই হলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়। কোনটা কোন মন্ত্রণালয়, এটা কিন্তু পরীক্ষায় সাধারণত আসে। কিছু কিছু শব্দকোষ আছে বিভিন্ন, যে শব্দগুলো আসলে কোনটা কোনটা কি বিষয়, এইটা জানা খুব জরুরি। আমরা বলতে পারি যে টার্মিনোলজিস, টার্মিনোলজিস, টার্মিনোলজিস নাম্বার 1। যেমন তিনটা পার্থক্য আছে, একটা হলো গেজেট, একটা গেজেট, একটা হলো নোটিফিকেশন, নোটিফিকেশন, আর একটা আছে সার্কুলেশন, সার্কুলেশন। এটা হলো বাংলাদেশ গেজেট, নোটিফিকেশন হলো প্রজ্ঞাপন, আর সার্কুলেশন হলো পরিপত্র, পরিপত্র। গেজেট হলো কোনো বিধিবদ্ধ বিধিবদ্ধ বা বিধি অনুযায়ী সরকারি ঘোষণা, বিধি অনুযায়ী সরকারি ঘোষণা। এর শিরোনাম হয় বাংলাদেশ গেজেট, শিরোনাম হলো বাংলাদেশ গেজেট, GAZETE, বাংলাদেশ গেজেট। নোটিফিকেশন বা প্রজ্ঞাপন যেটা, সেটা হলো আসলে জনগুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত, জনগুরুত্বপূর্ণ বিষয়ে, জনগুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এমন আইনগত ভিত্তি। পরিপত্র, এটা হলো জনগণকে জানানোর জন্য, জনগণকে জানানোর জন্য সরকারের নীতিগত বিধি প্রচার। এর আইনগত ভিত্তি নাই, আইনগত ভিত্তি নাই। এই তিনটা একটু আলাদা হয়। এরপর হলো তারকা চিহ্নিত প্রশ্ন, তারপর হলো অতারকা চিহ্নিত প্রশ্ন।
আরেকটা হলো সম্পূরক প্রশ্ন। সম্পূরক প্রশ্ন, এই তিনটা প্রশ্ন, তিন ধরনের প্রশ্ন আছে। সম্পূরক প্রশ্ন দেখেন, তারকাচিহ্নিত প্রশ্ন হলো মৌখিক জবাব চান, জবাব চাওয়া হয় এমন প্রশ্ন। এই সব প্রশ্নই উত্থাপন করতে পারেন সাংসদরা। সাংসদরা মানে সাংসদ তো এখন বলা যাবে না, সংসদ সদস্যগণ, সংসদগণ উত্থাপন করতে পারেন যখন সংসদ থাকবে। তাহলে মৌখিক জবাব চাওয়া হয় এমন প্রশ্নকে বলা হয় তারকাচিহ্নিত প্রশ্ন, আর লিখিত জবাব চাওয়া হয়, লিখিত জবাব চাওয়া হয় এমন প্রশ্ন। সম্পূরক প্রশ্ন হলো যে প্রশ্নের উত্তরে প্রশ্ন, প্রশ্নের উত্তরে অতিরিক্ত প্রশ্ন, এটা হলো সম্পূরক প্রশ্ন। প্রশ্নের উত্তরে অতিরিক্ত যে প্রশ্ন সেটাকে বলা হয় সম্পূরক প্রশ্ন। সম্পূরক মানে অতিরিক্ত, যেমন সম্পূরক বাজেট হয়, যেমন বাজেট ধরছে আপনার এবছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতনে বা জনপ্রশাসনের ব্যয়ে বাজেট ধরছে 21,000 কোটি টাকা ধরেন। এখন জুন মাসের ওদিকে দেখলো যে আরও 1,000 কোটি টাকা লাগবে, তখন এটা একটা সম্পূরক বাজেট হয়। সম্পূরক বাজেটে আসলে আগের বাজেটটা হ্রাস বৃদ্ধি ঘটে, সাধারণত বৃদ্ধি হয়, হ্রাস তো হয়ই না, খুব কম একটা। এইটা এরপর আছে রেফারেন্ডাম, আরেকটা হলো প্লেবিসাইট। প্লেবিসাইট, প্লেবিসাইট বানান কি হয়েছে, একটু ভুল হয়েছে মনে হয়, CSC মনে হয় ফেলেছি। প্লেবিসাইট যেটা গণভোট, দুইটাই গণভোট কিন্তু ভিন্ন ভিন্ন। প্লেবিসাইট, হ্যাঁ ঠিকই আছে, ও বানান দিয়ে হয়েছে। প্লেবিসাইট বোথ আর গণভোট, দুইটাই গণভোট। রেফারেন্ডাম হলো সংবিধানের কোনো পরিবর্তনের উপরে গণভোট। আর যে কোনো বিষয়ে সংবিধানের বাইরে যে কোনো বিষয়ে গণভোট। একটা রেফারেন্ডাম আর একটা হলো প্লেবিসাইট, দুটাই কিন্তু গণভোট কিন্তু ভিন্ন ভিন্ন। একটা হলো কিচেন ক্যাবিনেট, আরেকটা হলো ফ্লোর বেঞ্চার। কিচেন ক্যাবিনেট, ফ্লোর বেঞ্চার বা ফ্লোর লিডার। আর ক্রস বেঞ্চার, আর একটা হলো বেঞ্চ, মানে যারা সরকারি দলে থাকেন তাদেরকে বলা হয়, আসলে ভালো একটা নাম আছে, সেটা হলো ট্রেজারি বেঞ্চ বা সরকারি আসন। ট্রেজারি বেঞ্চ। আর একটা হলো ক্রস বেঞ্চার। এগুলো সবগুলোই সংসদে থাকে, এমন সংসদে এদের আসন থাকে। কিচেন ক্যাবিনেট হলো সরকারের মধ্যে ছোট উপদেষ্টা পরিষদ।
শুধু উপদেষ্টা মণ্ডলী। এই ব্যাপারটা হলো কিচেন ক্যাবিনেট হলো সরাসরি মন্ত্রী না, মন্ত্রী পদমর্যাদার, কিন্তু তারা প্রধানমন্ত্রীকে পরামর্শ প্রদান করে থাকেন। এইরকমের কেউ থাকলে তাকে বলা হয় কিচেন ক্যাবিনেট। এর হলো উপদেষ্টা মণ্ডলী। এই উপদেষ্টা না, এই সরকারের উপদেষ্টা না, ওরা সরকারের মধ্যে থাকে যে বিভিন্ন ক্ষেত্রে উপদেষ্টা, যে বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টা থাকেন, সেটাকে বলা হয় কিচেন ক্যাবিনেট। ফ্লোর বেঞ্চার বা ফ্লোর লিডার, এটা হলো রাজনৈতিক দলের শীর্ষ নেতা, তাকে বলা হয় ফ্লোর লিডার বা ফ্লোর বেঞ্চার। ট্রেজারি বেঞ্চ বা সরকারি আসন, এটা কি? এটা হলো যে সরকারি দলের সদস্যদের বলা হয়, সরকারি দলের সদস্যদের বলা হয় ট্রেজারি বেঞ্চ। আর ক্রস বেঞ্চার, এটা হলো ছোট ছোট রাজনৈতিক দলের সদস্যদের বলা হয় ক্রস বেঞ্চার। যেমন ধরেন আওয়ামী লীগের সময় যেটা ছিল ইনু, তারপর রাশেদ খান মেনন, এরা ছিল ক্রস বেঞ্চার। যেমন এখন নূর যদি থাকে, সেটাকে বলা হয় ক্রস বেঞ্চার। ওকে, অষ্টম অধ্যায় যা আছে পড়ে ফেলবে না। তবে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এখানে যে আলোচনাগুলো আছে একটু শর্ট করে পড়লেও চলবে। আর যেটা আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা, এটা রিডিং পড়বেন, এখান থেকে প্রশ্ন কম হবে। আশা করি কালকে আমরা পূর্ণাঙ্গ কমিশনের সুপারিশ পেয়ে যাব। সুপারিশগুলো পেলে আমি আপনাদের একটা সুপারিশগুলোর উপর একটা ক্লাস বা নোট নেব, সেটা পড়বেন। ওখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি। তবে আপনাদের অবশ্যই কালকের ক্লাসটা কিন্তু এর সাথে যুক্ত হবে, এবং আপনাদের আগামী শনিবার অষ্টম অধ্যায়ের উপরে পরীক্ষা হবে। আগামী শনিবার অষ্টম অধ্যায়ের উপর পরীক্ষা। ওকে, ক্লাস করেন ভাই, পরীক্ষাও